নমস্কার বন্ধুরা, আমি চামেলি ঝর্ণা কলম চ্যানেলের নতুন একটি ইতিহাসের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবারও পিএসসির জন্য একটি নতুন ইতিহাসের এমসিকিউ সিরিজ নিয়ে চলে এসেছি। এগুলো অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এই ধরনের একটি এমসিকিউ ক্লাস এর আগে আমি দিয়ে রেখেছি আমার চ্যানেলে। তোমরা এখনও যারা ওই ক্লাসটি দেখোনি তারা চ্যানেল ভিজিট করে দেখতে পারো। এছাড়া আজকের ক্লাসের ডেসক্রিপশনে ওই ক্লাসের লিঙ্ক দেওয়া রইল। আজকেও আমি 50টি প্রিভিয়াস ইয়ারের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজকে চেষ্টা করব খুব বেশি এক্সপ্লেনেশন না দেওয়ার, যাতে ক্লাসটি দীর্ঘায়িত না হয়। আমি আগেই বলেছি যে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যের পিসিএস, পিএসসি, সিভিল সার্ভিস, ইউপিএসসির মতন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র। তো এই কোশ্চেনগুলো সলভ করলে ওয়েস্ট বেঙ্গলের পিএসসি পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে বা আদার্স স্টেটে কী ধরনের কোশ্চেন এসেছে তার একটা মোটামুটি আইডিয়া তোমরা পেয়ে যাবে। তো তাহলে চলো শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্ব। দেখো, আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে মৎস্য মহাজনপদ অফ 6th century BC ওয়াজ লোকেটেড ইন, অর্থাৎ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মৎস্য মহাজনপদের অবস্থান ছিল। অপশান এ ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ, অপশান বি রাজস্থান, অপশান সি বুন্দেলখণ্ড এবং অপশান ডি হচ্ছে রোহিলখণ্ড। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ রাজস্থান। আমরা জানি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে 16টি মহাজনপদের উত্থান ঘটে, যার ভিতরে মৎস্য ছিল একটি গুরুত্বপূর্ণ মহাজনপদ, যার রাজধানী ছিল বিরাটনগর এবং এটি রাজস্থানে অবস্থিত ছিল। ওকে, পরবর্তী দুয়ের কোশ্চেনে বলা হয়েছে হুইচ রুলার হ্যাড মেড পাটলিপুত্র দ্য ক্যাপিটাল অফ হিজ এম্পায়ার ফর দ্য ফার্স্ট টাইম, অর্থাৎ কোন শাসক পাটলিপুত্রকে তার রাজধানী করেছিল সাম্রাজ্যের প্রথমবারের জন্য। দেখো, অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান বি অশোক দ্য গ্রেট, অপশান সি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য এবং অপশান ডি কনিষ্ক। সঠিক উত্তর এখানে অপশান এ, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য। এখানে যেরকম অপশান আছে তার নিরিখে চন্দ্রগুপ্ত মৌর্য হয়ে যাবে সঠিক উত্তর। উদয়ন, যিনি পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠাতা বা পাটলিপুত্রকে রাজধানী করেছিলেন, এটা আমরা জানি, কিন্তু এখানে যেহেতু চন্দ্রগুপ্ত মৌর্য অপশান আছে এবং অন্য অপশানগুলি হবে না, তাই অপশান এ হবে সঠিক উত্তর। পরবর্তী তিনের কোশ্চেনে বলা হয়েছে দ্য ইনস্ক্রিপশন হুইচ প্রুভস চন্দ্রগুপ্ত স্যাওয়ে ওভার ওয়েস্টার্ন ইন্ডিয়া ইজ, অর্থাৎ পশ্চিম ভারতে চন্দ্রগুপ্ত মৌর্যের যে শাসন বহাল ছিল তার প্রমাণ পাওয়া যায় কোন লেখ থেকে। তো এখানে দেখো, এর সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ জুনাগড় রক ইনস্ক্রিপশন অফ রুদ্রদামন। রুদ্রদামনের জুনাগড় লেক থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের যে সৌরাষ্ট্রে শাসন ছিল তা কিন্তু জানা যায়। এছাড়া সৌরাষ্ট্রের যে সুদর্শন হ্রদ খনন করা, এটাও কিন্তু এই জুনাগড় রক ইনস্ক্রিপশন থেকেই জানা যায়। ওকে, পরবর্তী চারের কোশ্চেনে বলা হয়েছে দ্য ইনস্টিটিউশন অফ চাইল্ড ম্যারেজ স্টার্টেড ইন হুইচ পিরিয়ড, অর্থাৎ বাল্যবিবাহ শুরু হয়েছিল কোন সময় থেকে? মৌর্য পিরিয়ড, কুষাণ পিরিয়ড, গুপ্ত পিরিয়ড, ইন দ্য টাইম অফ হর্ষবর্ধন। এখানে সঠিক উত্তর কুষাণ পিরিয়ড। তো এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে প্রাচীন ভারতে কুষাণ যুগ থেকে বাল্যবিবাহ শুরু হচ্ছে। ওকে, পরবর্তী পাঁচের কোশ্চেনে বলা হয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ কারেক্টলি ম্যাচড। দেখো, অপশান এ হরপ্পান সিভিলাইজেশন পেন্টেড গ্রে ওয়ার, অপশান বি দ্য কুষাণস গান্ধার স্কুল অফ আর্ট, অপশান সি দ্য মুঘলস অজন্তা পেন্টিংস এবং অপশান ডি দ্য মারাঠাস পাহাড়ি স্কুল অফ পেন্টিং। সঠিক উত্তর অপশান বি, অর্থাৎ দ্য কুষাণ গান্ধার স্কুল অফ আর্ট। আমরা জানি যে কুষাণ যুগে গান্ধার শিল্পের বিকাশ ঘটে, তাই কুষাণের সাথে গান্ধার স্কুল অফ আর্ট এটাই যাচ্ছে, বাকিগুলো সব ভুল রয়েছে। আর হরপ্পান সিভিলাইজেশনে ছিল লাল কালো মৃৎপাত্র, পেন্টেড গ্রে ওয়ারটা ছিল সম্ভবত ঋগ বৈদিক যুগে। ওকে, পরবর্তী ছয়ের কোশ্চেনে বলা হয়েছে হুইচ ডাইনেস্টি ওয়াজ মোস্ট পাওয়ারফুল আফটার মৌর্য ইন সাউদার্ন ইন্ডিয়া, অর্থাৎ কোন সাম্রাজ্য দক্ষিণ ভারতে সবচেয়ে শক্তিশালী ছিল মৌর্যদের পরবর্তী সময়ে। তো
তো দেখো অপশন এ সাতবাহন, অপশন বি পল্লব, অপশন সি চোল এবং অপশন ডি চালুক্য। তো সঠিক উত্তর এখানে সাতবাহন। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে শ্রীমুখ বা শ্রীমুখ এবং সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। ওকে, পরবর্তী 7 কোশ্চেনে বলা হয়েছে হু অ্যামং দ্য ফলোয়িং রুলার্স ইজ স্টেটেড অ্যাজ প্রোটেক্টর অফ বর্ণ সিস্টেম, অর্থাৎ নিচের কোন শাসক বর্ণ ব্যবস্থার সংরক্ষক ছিলেন। দেখো পুষ্যমিত্র শুঙ্গ, খারবেল, গৌতমীপুত্র সাতকর্ণী, বাসুদেব এবং আরও একটি অপশান রয়েছে অপশান ই সমুদ্রগুপ্ত। তো সঠিক উত্তর এখানে সাতবাহন শাসক গৌতমীপুত্র সাতকর্ণীকে বর্ণ ব্যবস্থার প্রোটেক্টর বলা হয়। ওকে, পরবর্তী 8 কোশ্চেনে বলা হয়েছে 16 কয়েন্স কিং মিনান্দার হ্যাভ বিন ফাউন্ড ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং সাইটস, অর্থাৎ রাজা মিনান্দারের 16টি মুদ্রা নিচের কোন সাইট থেকে পাওয়া গেছে। দেখো অপশান এ বৈরাট এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, বিখ্যাত ভারতীয় ইন্দো গ্রিক শাসক ছিলেন মিনান্দার, যার 16টি মুদ্রা পাওয়া গেছে বৈরাট থেকে। পরবর্তী 9 কোশ্চেনে বলা হয়েছে ফ্রম হুইচ ইনস্ক্রিপশন ইট ইজ নোন দ্যাট স্কন্দগুপ্ত ডিফিটেড হুনাস, কোন লেখ থেকে জানা যায় যে স্কন্দগুপ্ত হুনদের পরাজিত করেছিল। দেখো অপশান এ ভিতারি পিলার ইনস্ক্রিপশন এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর। এটা খুবই সহজ একটা কোশ্চেন, তার সাথে গুরুত্বপূর্ণও বটে। এই কোশ্চেনটা বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী এই জন্যই বলা হয় যে স্কন্দগুপ্ত গুপ্ত সাম্রাজ্যকে তৎকালীন সময়ে হুনদের আক্রমণ থেকে রক্ষা করেছিলেন এবং এই অভিধাটা দিয়েছিলেন রমেশচন্দ্র মজুমদার। ওকে, পরবর্তী 10 কোশ্চেনে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্ক্রিপশন নোন অ্যাজ দ্য ফার্স্ট অ্যাডভার্টাইজমেন্ট অফ ওয়ার্ল্ড, নিচের কোন শিলালেখ থেকে বিশ্বের প্রথম বিজ্ঞাপনের কথা জানা যায়। দেখো অপশান এ সোহগড়া ইনস্ক্রিপশন, অপশান বি দাসপুর ইনস্ক্রিপশন এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর। যশোধর্মনের দাসপুর ইনস্ক্রিপশন থেকে বিশ্বের প্রথম যে বিজ্ঞাপন তার উল্লেখ বা তার কথা জানা যায় দাসপুর ইনস্ক্রিপশন থেকে। ওকে, পরবর্তী 11 কোশ্চেনে বলা হয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স ডাজ নট ফর্ম পার্টস অফ 6 সিস্টেমস অফ ইন্ডিয়ান ফিলোসফি, অর্থাৎ নিচের কোন জোড়াটি 6টি দর্শন বা ভারতীয় স্বরদর্শনের অংশ নয় বা পার্ট নয়। তো দেখো এখানে মীমাংসা অ্যান্ড বেদান্ত অপশান এতে রয়েছে, অপশান বিতে রয়েছে ন্যায় অ্যান্ড বৈশেষিক, অপশান সিতে রয়েছে লোকায়েত অ্যান্ড কাপালিক, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। দেখো লোকায়েত এবং কাপালিক এই দুটো কিন্তু স্বরদর্শনের অন্তর্ভুক্ত নয়, বাকিগুলো সবই যেমন সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, মীমাংসা দর্শন। মীমাংসা এখানে দুটো আছে, পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা, তো সবে মিলে 6টি দর্শন বা স্বরদর্শন। ওকে, লোকায়েত এবং কাপালিক এই দুটো হবে না। পরবর্তী 12 কোশ্চেনে বলা হয়েছে দ্য টেম্পল খাজুরাহো আর রিলেটেড উইথ, অপশান এ বুদ্ধিস্ট রিলিজিয়ন, অপশান বি হিন্দু রিলিজিয়ন, অপশান সি হিন্দু অ্যান্ড জেন এবং অপশান ডি জেন রিলিজিয়ন। এখানে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। মধ্যপ্রদেশের খাজুরাহো যে মন্দিরটি হিন্দু এবং জৈনদের সাথে কিন্তু রিলেটেড। পরবর্তী 13 কোশ্চেনে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং কেভ ইজ ফেমাস ফর ত্রিমূর্তি, নিচের কোন গুহা ত্রিমূর্তির জন্য বিখ্যাত। তো এখানে অপশান এতে যেটা রয়েছে সেটাই হয়ে যাবে সঠিক উত্তর, এলিফ্যান্টা গুহা। এই এলিফ্যান্টা গুহায় এই ত্রিমূর্তির স্ট্যাচুটা পাওয়া যায়, এটা একটা শিবের স্ট্যাচু। তো এলিফ্যান্টা গুহা এজন্যই বিখ্যাত এই ত্রিমূর্তির জন্য। ওকে, পরবর্তী 14 কোশ্চেনে বলা হয়েছে দ্য মোস্ট অ্যান্সিয়েন্ট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইন গিভেন অপশানস ইজ, সবচেয়ে প্রাচীন যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সেটা কি ছিল। দেখো অপশান এ সিতার, অপশান বি বীণা, অপশান সি সরোদ, অপশান ডি তবলা। সঠিক উত্তর এখানে বীণা। বীণা আমরা কোন ঠাকুরের হাতে দেখতে পাই? সরস্বতীর হাতে। আমরা জানি বৈদিক যুগের দেবী ছিলেন সরস্বতী।
তো এ কারণে বিনা হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী 15 কোশ্চেনে বলা হয়েছে পুন্ড্রবর্ধন ভুক্তি ওয়াজ লোকেটেড ইন অপশন এ নর্থ বেঙ্গল, অপশন বি বিহার, অপশন সি ওড়িশা এবং অপশন ডি আসাম। সঠিক উত্তর এখানে নর্থ বেঙ্গল। বেঙ্গলের একটি অংশ হচ্ছে পুন্ড্রবর্ধন ভুক্তি, আর এই পুন্ড্রবর্ধন ভুক্তির আখ ছিল খুবই বিখ্যাত বিদেশে, রোম টোম এই সাইডে। তো এই আখের যে গুড়, সেই গুড় এতটাই বিখ্যাত ছিল বিদেশে, যে কারণে এই গৌড় নামটা কিন্তু সবার কাছে পরিচিত ছিল। গুড় থেকেই গৌড় নামটা এসেছে বাংলার। ওকে, পরবর্তী 16 কোশ্চেনে বলা হয়েছে মহোদয় ইজ অ্যান ওল্ড নেম অফ। মহোদয়া কার পুরাতন নাম ছিল? তো দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে কনজ। কনজের পুরনো নাম ছিল মহোদয়শ্রী। ওকে, আর এটা মনে রাখবে যে গুপ্ত পরবর্তী যুগের যে অর্থনৈতিক রাজনৈতিক সব দিক থেকেই এই কনজ ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দু, যাকে নিয়ে কিন্তু পাল প্রতিহার রাষ্ট্রকূটের মধ্যে ত্রিশক্তি সংঘর্ষ হয়েছিল। পরবর্তী 17 কোশ্চেনে বলা হয়েছে হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট দ্য রিভালস অফ ইলতুৎমিশ। ইলতুৎমিশের প্রতিপক্ষ নিচের কে ছিল না? তাজউদ্দিন ইলদুজ, অপশন বিতে রয়েছে নাসির উদ্দিন কুবাচা, অপশন সিতে রয়েছে আলী মর্দান এবং অপশন ডিতে রয়েছে মালিক আলতুনিয়া। সঠিক উত্তর মালিক আলতুনিয়া। এ ছিল রাজিয়ার সময়, আর তাজউদ্দিন ইলদুজ, নাসির উদ্দিন কুবাচা এবং বাংলা থেকে আলী মর্দান ছিল ইলতুৎমিশের প্রতিপক্ষ। পরবর্তী 18 কোশ্চেনে বলা হয়েছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট কানেক্টেড উইথ আলাউদ্দিন খলজি। তো আলাউদ্দিন খলজির সাথে কানেক্টেড স্টেটমেন্ট কোনগুলো দেখো। একে রয়েছে হি কালেক্টেড রেভিনিউ বাই মেজারিং দ্য কাল্টিভেটেড ল্যান্ড। দুয়ে রয়েছে হি এনফোর্সড রেভিনিউ মেজার্স ইন হিজ এন্টায়ার এম্পায়ার। তিনে রয়েছে হি অ্যাবলিশড দ্য পাওয়ার্স অফ প্রভিন্সিয়াল গভর্নর্স। তো এই তিনটে স্টেটমেন্টের মধ্যে কোনগুলি আলাউদ্দিন খলজির সাথে কানেক্টেড? দেখো প্রথমে যেটা রয়েছে হি কালেক্টেড রেভিনিউ বাই মেজারিং দ্য কাল্টিভেটেড ল্যান্ড, অর্থাৎ কৃষিযোগ্য জমিকে পরিমাপ করে তিনি রেভিনিউ বা রাজস্ব নিতেন, এটা একটা সঠিক রয়েছে। আর হি অ্যাবলিশড দ্য পাওয়ার্স অফ প্রভিন্সিয়াল গভর্নর, অর্থাৎ প্রাদেশিক শাসনকর্তাদের ক্ষমতা অবলুপ্ত করেছিলেন তিনি, এটা সঠিক রয়েছে। তাহলে 1 এবং 3 সঠিক, অর্থাৎ সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, পরবর্তী 19 কোশ্চেনে বলা হয়েছে হুইচ সুলতান অফ দিল্লি হ্যাড এস্টাবলিশড এ সেপারেট এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট অ্যান্ড হ্যাড প্ল্যান্ড দ্য রোটেশন অফ ক্রপস। অর্থাৎ দিল্লির কোন সুলতান একটি পৃথক কৃষি বিভাগ স্থাপন করেন এবং রোটেশন করে শস্য চাষ করার পরিকল্পনা করেছিলেন? তো দেখো অপশান এ ইলতুৎমিশ, অপশান বি বলবন, অপশান সি আলাউদ্দিন খলজি, অপশান ডি মোহাম্মদ বিন তুগলক। সঠিক উত্তর এখানে মোহাম্মদ বিন তুগলক। আমরা জানি আমির-ই কোহি নামক একটি কৃষি বিভাগ স্থাপন করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। তো অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী 20 কোশ্চেনে বলা হয়েছে সুপ্রিম রুরাল অফিসিয়ালস অফ ল্যান্ড রেভিনিউ ইন সুলতানেট পিরিয়ড। কি বলা হচ্ছে না, সুলতানি যুগে গ্রামীণ ভূমি রাজস্ব ব্যবস্থা সর্বোচ্চ কে ছিলেন? দেখো অপশান এ চৌধুরী, অপশান বি রাওয়াত, অপশান সি মালিক, অপশান ডি পাটোয়ারি। সঠিক উত্তর চৌধুরী। ওকে, পরবর্তী 21 কোশ্চেনে বলা হয়েছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং রুলার অ্যাবলিশড জিজিয়া ফার্স্ট টাইম। জিজিয়া কর অবলুপ্তকারী শাসক কে ছিলেন? দেখো এখানে প্রথম হচ্ছে জৈনুল আবেদিন, যিনি ছিলেন কাশ্মীরের শাহমীর বংশের শাসক, বিখ্যাত শাসক যাকে কাশ্মীরের আকবর বলা হয়। তো এই শাসক কিন্তু প্রথম জিজিয়া কর অবলুপ্ত করেছিলেন। ঠিক আছে, আমরা জানি যে জিজিয়া কর প্রথম চালু হয় যখন 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম সিন্ধু দেশ আক্রমণ করে, তখন হিন্দুদের কাছ থেকে তিনি একটা ট্যাক্স নিতেন, এই ট্যাক্সটাই ছিল জিজিয়া। তারপর এই জিজিয়ার বিভিন্ন রকম বিবর্তন চলে। এই কোশ্চেনটা পরীক্ষায় দেয় যে আকবর কত সালে জিজিয়া কর অবলুপ্ত করেন, এটা হবে 1564। ওকে, আর এটা মনে রাখবে যে মুঘল যুগে প্রথম বাহাদুর শাহ শেষ শাসক ছিলেন যিনি এই জিজিয়া কর অবলুপ্ত করেছিলেন। ওকে, পরবর্তী 22 কোশ্চেনে বলা হয়েছে নেম দ্য পেয়ার হুইচ ইজ নট কারেক্টলি ম্যাচ। অর্থাৎ
কোন জোড়াটি সঠিকভাবে মেলেনি সেটাই বলতে বলা হয়েছে। দেখো, বাজ বাহাদুর মালব, কুতুব শাহ গোলকুন্ডা, সুলতান মুজাফফর শাহ গুজরাট এবং ইউসুফ আদিল শাহ আহমেদনগর। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ ইউসুফ আদিল শাহ আহমেদনগরের শাসক ছিলেন না, ইনি বিজাপুরের শাসক ছিলেন। বাকিগুলো সব সঠিক রয়েছে। ওকে, দেখো পরবর্তী 23-এর কোশ্চেনে বলা হয়েছে দ্য ভক্তি কালচার রিবর্ন ইন ইন্ডিয়া ডিউরিং, অর্থাৎ ভক্তি সংস্কৃতি বা যে ভক্তিবাদ তার উত্থান হয়েছিল বা তার জন্ম হয়েছিল কোন সময়ের মধ্যে। দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ 15 থেকে 16 শতকের মধ্যে। ওকে, পরবর্তী 24-এর কোশ্চেনে বলা হয়েছে হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট ভক্তি সেন্ট টু ইউজ হিন্দি ফর দ্য প্রোপাগেশন অফ হিজ মেসেজ। তাহলে এখানে কি বলা হচ্ছে যে নিচের কোন ভক্তি সাধক যিনি ধর্ম প্রচারের ক্ষেত্রে বা তার বার্তা প্রচারের ক্ষেত্রে হিন্দি ভাষাকে ইউজ করেছিলেন প্রথম। তো এখানে সঠিক উত্তর রামানন্দ। ওকে, পরবর্তী 25-এর কোশ্চেনে বলা হয়েছে বাবর অ্যাডপ্টেড দ্য টাইটেল অফ পাতশাহ ফার্স্ট অ্যাট অপশান এ ফারগানা, অপশান বি কাবুল, অপশান সি দিল্লি, অপশান ডি সমরখন্দ। সঠিক উত্তর এখানে কাবুল। তোমরা কমেন্ট করে জানাও যে বাবর কাবুল জয় করেছিল কবে। ওকে, আর এই কোশ্চেনটাও পরীক্ষায় দেয় এর সাথে যে বাবর গাজী উপাধি নিয়েছিল কোন যুদ্ধের পর। তো অবশ্যই খানুয়ার যুদ্ধের পর 1527 সংগ্রাম সিংয়ের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়ে তিনি গাজী উপাধি নিয়েছিলেন। পরবর্তী 26-এর কোশ্চেনে বলা হয়েছে হোয়েন হুমায়ুন ইনভেটেড চুনার ফোর্ট ফার্স্ট টাইম, হুমায়ুন চুনার দুর্গ আক্রমণ করেছিল কত সালে? এটা হয়ে যাবে 1532। ওকে, 1532 AD। পরবর্তী 27-এর কোশ্চেনে বলা হয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং টমস ইজ কল্ড দ্য সেকেন্ড তাজমহল। এটা তো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং সহজও বটে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে টম্ব অফ রাবিয়া উদ দুরানি, অর্থাৎ ঔরঙ্গজেবের স্ত্রী রাবিয়া উদ দুরানির যে স্তম্ভ বা যে সমাধি, এটাই কিন্তু সেকেন্ড তাজমহল নামে পরিচিত। ওকে, এটা দক্ষিণ ভারতে অবস্থিত ছিল। দেখো পরবর্তী 28-এর কোশ্চেনে বলা হয়েছে দ্য টার্ম চাকলা হ্যাজ বিন ইউজড ইন মিডেভেল ইন্ডিয়া হিস্টোরি সোর্সেস দিস ওয়াজ, অর্থাৎ মধ্যযুগীয় ভারতের ইতিহাসে চাকলা এই টার্মটা ব্যবহার করা হতো। এটা ছিল অপশান এ আইডেন্টিক্যাল টু পরগনা, অপশান বি আইডেন্টিক্যাল টু সরকার, অপশান সি টেরিটোরিয়াল ইউনিট বিটুইন সুবা অ্যান্ড পরগনা বাট নট আইডেন্টিক্যাল টু সরকার, এবং অপশান ডি রয়েছে নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অর্থাৎ এটি হচ্ছে সুবা এবং পরগনার মধ্যে একটি আঞ্চলিক একক, টেরিটোরিয়াল ইউনিট বিটুইন সুবা অ্যান্ড পরগনা বাট নট আইডেন্টিক্যাল টু সরকার, কিন্তু সরকারের থেকেও আলাদা নয়। তো এটাই হচ্ছে চাকলা, যেটা ছিল এই চাকলার অস্তিত্ব ছিল শাহজাহানের সময়। ওকে, পরবর্তী 29-এর কোশ্চেনে বলা হয়েছে টু হুইচ শিখ গুরু আকবর ডোনেট 500 বিঘাস অব ল্যান্ড, কোন শিখ গুরুকে আকবর 500 বিঘা জমি দান করেছিল? তো 29-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ রামদাস। ওকে, পরবর্তী 30-এর কোশ্চেনে বলা হয়েছে হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট নবাব অফ আউধ, অর্থাৎ অযোধ্যার প্রথম নবাব কে ছিলেন? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সাদাত খান। ওকে, 1722 খ্রিস্টাব্দে এই অযোধ্যা এই প্রদেশটির প্রতিষ্ঠা হয় সাদাত খানের দ্বারা, এবং 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদের প্রতিষ্ঠা হচ্ছে নিজামুল মুলুকের দ্বারা। এটাও মনে রাখবে, দুটোই খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ওকে, দেখো পরবর্তী 31-এর কোশ্চেনে বলা হয়েছে অ্যামং দ্য ফলোয়িং ফ্যাক্টরিজ ইন বেঙ্গল দ্য ওয়ান এস্টাবলিশড বাই দ্য পর্তুগিজ ওয়াজ, অর্থাৎ বাংলায় নিচের ফ্যাক্টরিগুলির মধ্যে কোনটি পর্তুগিজদের দ্বারা স্থাপন করা? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অর্থাৎ হুগলি। ওকে,
পরবর্তী 32-এর কোশ্চেনে বলা হয়েছে আইডেন্টিফাই দ্য রিজিয়ন ফ্রম হোয়ার ইউরোপিয়ানস গট বেস্ট সোরা অ্যান্ড অপিয়াম। দেখো, ইংরেজরা বা ইউরোপিয়ানরা সবচেয়ে ভালো সোরা এবং আফিম নিচের কোন অঞ্চল থেকে সংগ্রহ করত বা পেত? এটা হচ্ছে বিহার। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, পরবর্তী 33-এর কোশ্চেনে বলা হয়েছে হু ওয়াজ লাস্ট কিং অফ শিখ এম্পায়ার। শিখ সাম্রাজ্যের শেষ শাসক বা রাজা কে ছিলেন? 33-এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, অর্থাৎ দলীপ সিং। এই শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রঞ্জিত সিং, এটাও মনে রাখবে। দেখো, পরবর্তী 34-এর কোশ্চেনে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার দ্য সোশ্যাল রিফর্মস ইন্ট্রোডিউসড বাই উইলিয়াম বেন্টিং। অর্থাৎ নিচের কোন সামাজিক সংস্কারগুলি উইলিয়াম বেন্টিং করেছিলেন? দেখো, অপশান এ অ্যাবলিশন অফ সতী, এটা হবে সঠিক। অপশান বিতে রয়েছে অ্যাবলিশন অফ স্লেভারি, অর্থাৎ দাসত্বের অবসান, এটা হবে না। অপশান সিতে রয়েছে রিমুভ অফ ডিসেবিলিটিস ডিউ টু চেঞ্জ অফ রিলিজিয়ন, অর্থাৎ ধর্ম পরিবর্তনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা রিমুভ করা, এটাও হবে। এবং সাপ্রেশন অফ অর্গানাইজড ব্যান্ডস অফ থগস, অর্থাৎ ঠগী দস্যুদের যে দমন, তো এটাও হয়ে যাবে। তাহলে এ, সি এবং ডি, অর্থাৎ 1, 2 এবং 4, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, পরবর্তী 35-এর কোশ্চেনে বলা হয়েছে সিন্ধ ওয়াজ অ্যানেক্সড বাই ব্রিটিশ ইন, অর্থাৎ সিন্ধু প্রদেশ ব্রিটিশদের দ্বারা বিজিত হয়েছিল কত সালে? 35-এর এ হয়ে যাবে সঠিক উত্তর। বিজিত বা অধিকৃত হয়েছিল ব্রিটিশদের দ্বারা সিন্ধু প্রদেশ 1843 খ্রিস্টাব্দে। ওকে, পরবর্তী 36-এর কোশ্চেনে বলা হয়েছে হু ইন্ট্রোডিউসড ফিনান্সিয়াল ডিসেন্ট্রালাইজেশন ইন ইন্ডিয়া, অর্থাৎ কে ভারতে অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ নীতি প্রবর্তন করেছিলেন? তো এখানে অপশান এতে রয়েছে লর্ড রিপন, অপশান বিতে রয়েছে লর্ড ডালহৌসি, অপশান সিতে রয়েছে চার্লস মেটকাপ, অপশান ডিতে রয়েছে লর্ড মেও। সঠিক উত্তর এখানে লর্ড মেও। ওকে, পরবর্তী 37-এর কোশ্চেনে বলা হয়েছে মহারানী লক্ষ্মীবাই হ্যাড কম্বেটেড ইন লাস্ট ব্যাটেল এগেনস্ট, অর্থাৎ মহারানী লক্ষ্মীবাই শেষ যুদ্ধে কার বিরুদ্ধে লড়েছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 37-এর এ, অর্থাৎ হিউরোজের বিরুদ্ধে ইনি তার শেষ যুদ্ধ করেছিলেন। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী 38-এর কোশ্চেনে বলা হয়েছে দ্য পাগলপন্থী রেভিলিয়ন ওয়াজ ইনডিড এ রেভিলিয়ন অফ, অর্থাৎ পাগলপন্থী যে বিদ্রোহ, এটা কি প্রকৃতির বিদ্রোহ ছিল? দেখো, মানে এর প্রকৃতিটা কি ছিল, বা মূলত এটা ছিল কাদের বিদ্রোহ? ভিলস, গারোস, গোন্ডস এবং কোলীয়। তো এখানে 38-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ গারোদের বিদ্রোহ ছিল পাগলপন্থী বিদ্রোহ। ওকে, পরবর্তী 39-এর কোশ্চেনে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস ওয়াজ দ্য সেন্টার অফ দ্য গাতকরি রিভিলিয়ন। দেখো, নিচের কোন জায়গা গাতকরি বিদ্রোহের সেন্টার ছিল? 39-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ কোলাপুর। ওকে, মহারাষ্ট্রের কোলাপুর ছিল গাতকরি বিদ্রোহের কেন্দ্র। পরবর্তী 40-এর কোশ্চেনে বলা হয়েছে চার্লস উডস ডেসপ্যাচ ওয়াজ রিলেটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং, অর্থাৎ চার্লস উডের ডেসপ্যাচ কার সাথে সম্পর্কিত? এডুকেশন, ট্রেড, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস এবং মিলিটারি রিফর্মস। তো সঠিক উত্তর এডুকেশন, শিক্ষার সাথে চার্লস উডের ডেসপ্যাচ জড়িত রয়েছে। 1854 সালে এই ডেসপ্যাচ আসে। পরবর্তী 41-এর কোশ্চেনে বলা হয়েছে হুইচ উর্দু নিউজ পেপার ওয়াজ স্টার্টেড বাই লালা লাজপত রায় ফ্রম লাহোর ইন 1920, অর্থাৎ 1920 সালে লাহোর থেকে লালা লাজপত রায় কোন উর্দু নিউজ পেপার শুরু করেছিলেন বা কোন উর্দু নিউজ পেপার প্রকাশ করতেন? বন্দে মাতারাম,
পিপল ট্রিবিউন, বীর অর্জুন। তো 41-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, বন্দে মাতরম। ওকে, পরবর্তী 42-এর কোশ্চেনে বলা হয়েছে দ্য ইয়ং ইন্ডিয়া ওয়াজ স্টার্টেড অ্যাজ এ উইকলি বাই। ইয়ং ইন্ডিয়া সাপ্তাহিক হিসেবে শুরু হয়েছিল দ্য এক্সট্রিমিস্ট পার্টি, গদর পার্টি, স্বরাজ পার্টি, দ্য হোম রুল পার্টি। কাদের দ্বারা এই ইয়ং ইন্ডিয়া উইকলি বা সাপ্তাহিক হিসেবে শুরু হয়েছিল? তো 42-এর সঠিক উত্তর হোম রুল পার্টি। ওকে, পরবর্তী 43-এর কোশ্চেনে বলা হয়েছে ইন 1873 হু ফাউন্ডেড সত্য সাধক সমাজ। 1873 সালে সত্য সাধক সমাজ কে ফাউন্ড করেছিল বা প্রতিষ্ঠা করেছিলেন? দেখো, জ্যোতিবা ফুলে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বারবার এই কোশ্চেনটা পরীক্ষায় এসছে। পরবর্তী 44-এর কোশ্চেনে বলা হয়েছে হু সেড দ্যাট ইফ গড ওয়ার টু টলারেট আনটাচেবিলিটি আই উড নট রিকগনাইজ হিম অ্যাজ এ গড অ্যাট অল। অর্থাৎ ঈশ্বর যদি অস্পৃশ্যতা সহ্য করেন তাহলে আমি তাকে ঈশ্বর বলে মান্যতাই দেব না। এটা কে বলেছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অর্থাৎ বালগঙ্গাধর তিলক। এই কোটেশনটা মনে রাখবে। পরবর্তী 45-এর কোশ্চেনে বলা হয়েছে আফটার পাসিং দ্য রেজুলেশন অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট গান্ধীজি ওয়াজ অ্যারেস্টেড। অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব পাশ হওয়ার পর গান্ধীজি গ্রেপ্তার হয় ইন জারভেদা জেল, ইন নৈনি জেল, ইন দ্য ফোর্ট অফ আহমেদাবাদ এবং ইন আগা খান প্যালেস। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আগা খান প্যালেসে ইনি গ্রেপ্তার হয়ে গিয়েছিলেন। ওকে, পরবর্তী 46-এর কোশ্চেনে বলা হয়েছে হু অ্যামং দ্য ফলোয়িং জার্নালিস্ট ইজ দ্য বায়োগ্রাফার অফ মহাত্মা গান্ধী। অর্থাৎ নিচের কোন সাংবাদিক মহাত্মা গান্ধীর জীবনীকার ছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে লুই ফিশার। তো এই লুই ফিশার কিন্তু ভারত ছাড়ো আন্দোলনেরও খবর করেছিলেন একজন সাংবাদিক হিসেবে। তো লুই ফিশার নামটা মনে রাখবে, যিনি গান্ধীজির জীবনীকারও ছিলেন। পরবর্তী 47-এর কোশ্চেনে বলা হয়েছে হু হ্যাজ মুভড এ রেজুলেশন ফর দ্য ক্রিয়েশন অফ পাকিস্তান ইজ দ্য মুসলিম লীগ সেশন অফ 1940। অর্থাৎ 1940-এর যে মুসলিম লীগের অধিবেশন, সেখানে পাকিস্তান তৈরির প্রস্তাবকে রেখেছিলেন। দেখো, মোহাম্মদ আলী জিন্নাহ, মোহাম্মদ ইকবাল, রহমত আলী এবং খালিকুজ্জামান। তো সঠিক উত্তর এখানে খালিকুজ্জামান। ওকে, পরবর্তী 48-এর কোশ্চেনে বলা হয়েছে মোস্ট অফ দ্য ইন্টিগ্রেশন অফ প্রিন্সলি স্টেটস ইন দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া হ্যাড টেকেন প্লেস ইন হুইচ ইয়ার। অর্থাৎ বেশিরভাগ দেশীয় রাজ্য ভারত ইউনিয়নের সাথে যুক্ত হয় কোন বছর? দেখো, অপশান এ 1948, অপশান বি 1947, অপশান সি 1950 এবং অপশান ডি 1961। তো সঠিক উত্তর অপশান বি, অর্থাৎ 1947 সালে বেশিরভাগ দেশীয় রাজ্য ভারত ইউনিয়নের সাথে যুক্ত হয়ে যায়। শুধুমাত্র হায়দ্রাবাদ, জম্মু কাশ্মীর এই দুটি বাদে সমস্ত রাজ্যই কিন্তু 1947-এর মধ্যে ভারত ইউনিয়নের সাথে যুক্ত হয়ে যায় এবং জম্মু কাশ্মীর, হায়দ্রাবাদ হয়েছিল 1948-এর শেষে। এটাও মনে রাখবে। পরবর্তী 49-এর কোশ্চেনে বলা হয়েছে বিহার সোশ্যালিস্ট পার্টি ওয়াজ ফাউন্ডেড বাই। বিহার সোশ্যালিস্ট পার্টিকে গঠন করেছিলেন অপশান এ ফুলান প্রসাদ বর্মা। এটাই হয়ে যাবে সঠিক উত্তর। ফুলান প্রসাদ বর্মা বিহার সোশ্যালিস্ট পার্টি গঠন করেছিলেন 1931 সালে। পরবর্তী 50-এর কোশ্চেনে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট এ মেম্বার অফ ক্যাবিনেট মিশন। অর্থাৎ নিচের কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? অপশান এ উইলিয়াম উড, অপশান বি প্যাথিক লরেন্স, অপশান সি স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং অপশান ডি এভি আলেকজান্ডার।
তো আমরা জানি প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন, শুধু উইলিয়াম উড ছিলেন না। ওকে, তো আজকে ছিল এই 50টি প্রিভিয়াস ইয়ারের গুরুত্বপূর্ণ কোশ্চেন। আশা করি এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং পিএসসি এক্সামের জন্য অনেক ফ্রুটফুল হবে। তোমরা ক্লাসটা কোথাও স্কিপ না করে দেখার চেষ্টা করবে। তোমাদের যদি মক টেস্ট দেওয়ার ইচ্ছে থাকে এই ক্লাসটা, তাহলে তোমরা এই ক্লাসের ডেসক্রিপশনে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে নেবে। এছাড়া আজকের ক্লাসের ফার্স্ট কমেন্টে আমি পিন করে দেবো পিডিএফটা, তোমরা এটা খাতাতে নোট করেও নিতে পারো যেহেতু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো আজকেই যারা তোমরা আমার চ্যানেল নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুন নতুন ক্লাস তোমরা সবার আগে পেয়ে যাও। তো আজকের ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।